লকডাউনের কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে যাচ্ছি। এত চেষ্টা করতেছি, টিকিট তো পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন নগরবাসী, ট্রাকেও ফিরছেন অনেকে। কাল থেকে বন্ধ গণপরিবহন, বাঁচতে হলে মানতে হবে নির্দেশনা, সংসদে প্রধানমন্ত্রী। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত 7,000-এর বেশি, 53 জনের মৃত্যু। পর্যাপ্ত মজুদ নেই টিকার দ্বিতীয় ডোজের, আনার চেষ্টা চলছে জানালো আইইডিসিআর। আমরা জনগণের পক্ষে কথা বলি, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন দোয়া করবো, সকলে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা। সাংবাদিকদের প্রশ্ন এড়াতে তড়ি ঘড়ি করে দোয়া ধরলেন হেফাজত নেতারা। বললেন মামুনুলের রিসোর্ট কাণ্ড তার ব্যক্তিগত বিষয়। কালবৈশাখীর তাণ্ডবে গাইবান্ধায় ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্তত 3 জনের মৃত্যু। ভেঙে পড়েছে অনেক গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঘরে ঘরে করোনার রোগী, হাসপাতালে নেই তিল ধারণের ঠাঁই, তারপরও সাধারণ মানুষের টনক নড়ছে না। লকডাউনের ঘোষণায় হিড়িক পড়েছে রাজধানী ছাড়ার। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই ফিরছেন গ্রামে। এতে ঢাকার বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশনে উপচে পড়া ভিড়, মানা হয়নি অর্ধেক আসনে যাত্রী নেয়ার নির্দেশনা। হাতে সময় কম, সোমবার থেকে বন্ধ সব গণপরিবহন, তাই যেভাবেই হোক ছাড়তে হবে ঢাকা। রাজধানীর বিমানবন্দর, রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, আবার মানা হয়নি অর্ধেক আসনে যাত্রী নেয়ার নির্দেশনা। যে যেভাবে পারছেন জায়গা করে নিচ্ছেন ট্রেনে। টিকিট নাই, বাধ্যতামূলক যাইতে হবে। বাড়িতে তো যেতেই হবে, বাবার বাড়িতে আসছিলাম, এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি। এইখানে তো সবাই যেভাবে নামতেছে ট্রেন থেকে, বা এই যে সবাই বের হচ্ছে, এখানে তো সামাজিক দূরত্ব মানতেছে না। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, আবার কিছু কিছু আছে, তারপর নিচে নামায় রাখছে মাস্ক থুতার মধ্যে। লকডাউনটা দরকার হলে আরো আগে সিদ্ধান্ত দিত যে অমুক ডেট থেকে লকডাউন আসবে। হুট করে যে লকডাউনটা হলো। ব্যবসা করে আমার হাজব্যান্ড, কাপড়ের দোকান, তো কাপড়ের দোকান তো বন্ধ থাকবে, এই জন্য তো বাসায় বসে বসে কি করব। আমি ঢাকাতে জব করি, এই লকডাউনের কারণে অনেক অসুবিধা ফ্যামিলি নিয়ে থাকতে, সেই জন্য ঢাকা থেকে চলে যাচ্ছি রাজশাহীতে। এদিকে গাবতলী বাস টার্মিনালেও দেখা যায় একই চিত্র। টিকিট ও বাস সংকটে শেষ পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা যাত্রীদের মাঝে। অনেকের মুখেই ছিল না মাস্ক, ছিল না সামাজিক দূরত্বও। মাগুরা থেকে এখানে বেড়াতে আসছিলাম, এখন লকডাউন দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা মাগুরাতে আবার ব্যাক করতেছি। লকডাউনের কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে যাচ্ছি। দেশের বাড়িতে যাবো তো, মানে সিট পাওয়া যাচ্ছে না, টিকিটই নাই, লকডাউনের কারণে বাড়ি যেতে যাচ্ছে। ঘোষণা আসার পর থেকেই মানে খুব চাপ সৃষ্টি হয়েছে। একজন মানুষ 2টা সিট, এটা মানে প্রচুর একটা ছাপার। পরিবহন যারা আছে এরা তো এইগুলো সংকলন দিতে পারতেছেন। লকডাউনের ঘোষণায় যারা গণহারে ঢাকা ছাড়ছেন তাদের মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের আগ মুহূর্তে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাব তার কাছে। সাদাত, ইমদাদ, যখন বাংলাদেশ করোনা সংক্রমণে 7,000 ছাড়িয়েছে, আগামীকালকে লকডাউনে শেষ মুহূর্তে এসে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। বিশেষ করে এই বিকেলবেলায় এসে অফিস 5টার পর থেকে আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে সেটা পা ফেলার জায়গা নেই। যেভাবে পারছেন এই শেষ মুহূর্তে এই গাবতলী ছাড়ার চেষ্টা করছেন। যদিও আমি শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত বেশিরভাগ বাস কাউন্টারগুলোতে এই মুহূর্তে টিকিট সংকট তৈরি হয়েছে, ফলে মানুষ অপেক্ষা করছেন পরবর্তী বাসের জন্য। আপনি জানেন যে আসলে এই সুযোগকে কাজে লাগিয়ে বাসের ভাড়া কিন্তু কয়েক গুণ বাড়ানো হয়েছে। যেই সময়গুলোতে আমরা দেখি যে ছিল ঈদের সময় কয়েক গুণ ভাড়া বৃদ্ধি করা হয়, একই ক্ষেত্রে এবারও 60% ভাড়া বৃদ্ধির পর আমরা দেখেছি যেসব বাসের ভাড়া ছিল আগে 3 থেকে 400 টাকা, সেটি করোনা সংক্রমণ হওয়ার পর 60% ভাড়া বৃদ্ধির পর সেটি হচ্ছে 600 টাকা। এখন এই শেষ মুহূর্তে এসে সে ভাড়া নিচ্ছে প্রায় 1100 টাকা থেকে 1200 টাকা। এমন অভিযোগ করছেন যারা এসেছেন বিভিন্ন জেলা যাওয়ার জন্য।
এই শেষ মুহূর্তে তারা বলছেন যে আসলে বাসের ভাড়া এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে এই মুহূর্তে বাসের ভাড়া বাড়ানো হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন যারা বিভিন্ন জেলা যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাস টার্মিনালে জড়ো হয়েছেন। এদিকে যে সমস্ত বাসগুলো এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে, সেখানেও আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধির কথা যে বলা হয়েছে, একটি আসন ফাঁকা রেখে যে আরেকটি আসনে বসার কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু সেগুলো মানছে না। সব মিলিয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই শেষ মুহূর্তে এসে ঢাকা ছেড়ে যাচ্ছে এই নগরবাসী। এবং তারা বলছে যে যারা ছেড়ে যাচ্ছে তারা বলছে যে আসলে যেহেতু একটি লম্বা ছুটি এই মুহূর্তে চলছে এবং 7 দিনের যে ছুটির ঘোষণা দিয়েছে, এই ছুটির ফলে সাধারণত তারা কর্মহীন হয়ে পড়বেন এবং এই কর্মহীন হয়ে পড়ার ফলেই কিন্তু তারা বাধ্য হয়েই ঢাকা ছাড়ছেন। সব মিলে যখন করোনা সংক্রমণ একদিকে হু হু করে বাড়ছে, ঠিক অন্যদিকে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি যে সমস্ত বিষয়গুলোকে সরকার কঠোর নির্দেশনা দিয়েছে, সেসব নির্দেশনাগুলোকে এখন মানার ব্যাপারে তেমন কোনো কার্যকরী উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। এমন তারা বলছেন যে যেই ধরনের বিষয়গুলো, অর্থাৎ এই বাস তদারকির যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, যারা কিনা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল করছে কিনা যারা দেখবে, পুরো বিষয়টি এখন পর্যন্ত এমন কোনো তদারকি সংস্থা কিন্তু আমরা এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে পাইনি। এই ছিল এখন পর্যন্ত রাজধানী গাবতলী থেকে ঘরে ফেরা মানুষের আগামীকাল লকডাউনের সবশেষ খবর। ইমদাদ। সাদাত রহমতুল্লাহ যোগ দিয়েছিলেন রাজধানীর গাবতলী থেকে। এদিকে 1 সপ্তাহের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সময় গণপরিবহন বন্ধ থাকলেও নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় চলবে সরকারি বেসরকারি অফিস। ব্যাংকিং ব্যবস্থাপনা চালু থাকবে সীমিত পরিসরে। প্রজ্ঞাপনে বলা হয় খোলা জায়গায় চলবে কাঁচা বাজার, হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না খাবার, তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আগের দিন শনিবারে জানা গিয়েছিল লকডাউন আসতে যাচ্ছে দেশে, তবে কোন কোন বিষয়ে কঠোরতা থাকবে সেটি নিয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জোর দেওয়া হয়েছে গত 29শে মার্চ জারি করা 18 দফা নির্দেশনার উপরই। প্রজ্ঞাপনে বলা হয় বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন, সড়ক, নৌ ও আভ্যন্তরীণ বিমান যোগাযোগ, তবে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদান এর আওতায় থাকবে না। আওতামুক্ত থাকবে বিদেশ ফেরত ও বিদেশগামীদের পরিবহন। সরকারি বেসরকারি অফিস চলবে সীমিত আকারে, নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে তাদের। আর সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। করোনা সংক্রমণ রোধে খোলা জায়গায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কাঁচা বাজার। হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। শপিং মল ও অন্যান্য দোকান বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রাজধানীতে ফিল্ড হাসপাতাল তৈরিতে ব্যবস্থা নেবে সশস্ত্র বাহিনী বিভাগ। আর এসব নির্দেশনা বাস্তবায়নে দেশ জুড়ে থাকবে প্রশাসন। চলাচল নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কঠোরতা অবলম্বন না করি এবং নিজেরা মাস্ক পরি এবং নিজেরা অন্যদের মাস্ক পরতে উদ্বুদ্ধ না করি, তাহলে লকডাউন কখনো সফল হতে পারবে না। লকডাউন চলাকালে প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বইমেলা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারি নির্দেশনা মানতে হবে। তিনি বলেন, কিছুটা কষ্ট হলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি অবাধে চলাফেরা বন্ধ রাখলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও মনে করেন সরকার প্রধান। দুপুরে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের নাশকতার ঘটনার কঠোর সমালোচনাও করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত দ্বাদশ অধিবেশনে রোববার সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সারা বিশ্বের বড় বিপর্যয় করোনা সংক্রমণের ভয়াবহতার প্রসঙ্গ। তিনি বলেন, করোনা মহামারীতে এখনো দেশের অর্থনীতি সহ সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, তবে মানুষের কিছুটা কষ্ট হলেও জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জীবনটা অনেক বড়, জীবনটা আগে, মানুষের জীবন বাঁচানো এটাই সকলের করণীয়। তাই এই ভাইরাসের সংক্রমণটা যাতে না বাড়ে, 1 সপ্তাহের জন্য আমরা সব কিছু বন্ধ বা লকডাউন ঘোষণা দিয়েছি। সেটা মানলে আমি মনে করি অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, সকল সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার মাধ্যমেই এই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে
মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, কোনো অনুষ্ঠান সমস্তই বন্ধ রাখতে হবে। শপিং মলগুলি অনলাইনে পণ্য সরবরাহ করতে পারবে, কিন্তু সরাসরি উপস্থিত থেকে সেখানে ভিড় বাড়াতে পারবে না। এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান চলাকালে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের তাণ্ডব ও বিএনপির সমর্থনের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারীসহ রিসোর্টে অবস্থান ও এই ঘটনাকে কেন্দ্র করে হেফাজত কর্মীদের ভাঙচুর করারও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে। একটা রিসোর্টে ধরা পড়ে হেফাজতের জয়েন্ট ফিল্ডে, তাই হেফাজতের যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক। ইসলামের নামে এসব অপবিত্র কাজ ও জ্বালাও পোড়াওয়ে যারা সমর্থন যোগায় তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জঙ্গির নাম, সন্ত্রাসের নাম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৭,০০০-এর বেশি, মারা গেছেন আরও ৫৩ জন। কোভিড-১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই টিকার সংকটে পড়েছে বাংলাদেশ। আগামী ৮ই এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হতে চললেও নেই টিকার পর্যাপ্ত মজুদ। ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নত অনেক দেশের আগেই গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণহারে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। টিকা গ্রহণে মানুষের সাড়াও ছিল বেশ আশা জাগানিয়া। তবে হঠাৎ হোঁচট খেল মহামারী প্রতিরোধের অন্যতম এই কার্যক্রমে। গত ২১শে জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা। এর ৪ দিনের মাথায় পৌঁছায় সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজের প্রথম চালান। একই হারে ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও কেবল ফেব্রুয়ারিতে এসেছে ২০ লাখ। এরপর আসেনি আর কোনো চালান। অবশ্য ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় উপহার দেওয়া হয় আরও ১২ লাখ ডোজ। সম্প্রতি ভারত টিকা রফতানি সাময়িক বন্ধের ঘোষণা দেয় পরের চালান কবে আসবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে মোট মজুদ ১,২,০০,০০০ টিকার মধ্যে শনিবার পর্যন্ত প্রয়োগ করা হয়েছে প্রায় ৫৫ লাখ ডোজ, অথচ নিবন্ধন করেছেন প্রায় ৭০ লাখ মানুষ। এ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রথম ডোজের টিকাদান, আর ৮ এপ্রিল থেকে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। নীতি নির্ধারকরা অবশ্য আশাবাদী টিকার প্রাপ্যতার ভিত্তিতে শিগগিরই আবার শুরু হবে প্রথম ডোজের টিকাদান। ২-১ দিনের মধ্যেই প্রথম ডোজের টিকা দেওয়া আপাতত শেষ হবে, তারপরে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের টিকা চলমান থাকতে আমরা আরো টিকার সরবরাহ পাবো। সেই চালান পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামে এবং শহরের কেন্দ্রগুলোতে টিকা বিতরণ করা হবে। খুব বেশি দেরি হবে না। প্রথম ধাপে কথা রয়েছে ৬০ লাখ মানুষের টিকা দেওয়ার। সেক্ষেত্রে মাত্র ৪২ লাখ টিকা হাতে থাকায় তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়টি পড়েছে অনিশ্চয়তায়। ভারত কেন্দ্রিক প্রথম থেকে কূটনীতি, আমাদের যে বাণিজ্যিক যে চুক্তি, এই জানালাটা গলিয়ে আমরা যদি ১৫-২০ লাখ টিকা নিয়ে আসতে পারি তাহলে আমাদের সেকেন্ড ডোজটা কমপ্লিট করা যায়। অবশ্য বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে টিকা পাওয়ার কথা থাকলেও তা কবে মিলবে সেটি এখনও অজানা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়াতে তড়িঘড়ি করে দোয়া ধরলেন সংগঠনটির নেতারা। তারা বলেন মামুনুলের রিসোর্ট কাণ্ড তার ব্যক্তিগত বিষয়। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতের একাংশের এক প্রতিবাদ সভায় কথা বলেন নেতারা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ফোন রেকর্ড প্রকাশের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। মাওলানা মামুনুল হক সাহেব কসম করে বলেছেন এবং সর্বশেষ তিনি একথা বলেছেন, শরীয়তভাবে হালাল উপায়ে পারিবারিকভাবে মাওলানা মামুনুল হক সাহেব তার দ্বিতীয় স্ত্রীর এখন নিয়ে আমরা আলোচনা করছি তার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি মনে করি না এরপরে আর কোনো ধরনের কোনো কথা থাকতে পারে। ফোনালাপগুলো ফাঁস হচ্ছে। প্রথম কথা হচ্ছে যারা এই ফোনালাপ মানে এডিট করে কাটসাট করে বা বানিয়ে ফাঁস করছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আমরা জনগণের পক্ষে কথা বলি, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন দোয়া করবো, সকলে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কালবৈশাখীর তাণ্ডবে গাইবান্ধায় ঘূর্ণিঝড় ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপায় মারা গেছেন 2 নারী সহ অন্তত 4 জন। ভেঙে পড়েছে অগণিত গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। স্থানীয়রা জানান দুপুর 2:30টায় হঠাৎ করে প্রচণ্ড বেগে দমকা ও ঝোড়ো বাতাস শুরু হয়। টানা 1 ঘন্টার তাণ্ডবে লন্ড ভণ্ড
জেলার 5 উপজেলার বিভিন্ন এলাকা। বিধ্বস্ত হয় কয়েকশো ঘর বাড়ি। ভয়ে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন বাসিন্দারা। এ সময় গাছের নিচে চাপা পড়ে পলাশবাড়িতে 2 জন, সাদুল্লাপুরে 1 জন ও সুন্দরগঞ্জে 1 জন মারা যান। এছাড়া ঘরের নিচে চাপা পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। খেলার খবর। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের সঙ্গে ঢাকায় আসেননি কোচ রাসেল ডোমিঙ্গো। নিউজিল্যান্ড অধ্যায়টা বাংলাদেশ দলের জন্য দুঃসহ স্মৃতি হয়ে থাকলো। এর আগে যতবারই তাসমান সাগরের পাড়ে গেছে বাংলাদেশ ফিরেছে খালি হাতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল টাইগারদের, তবে কোনো ম্যাচেই প্রতিরোধ করতে পারেনি মাহমুদুল্লাহ বাহিনী। এ ফরম্যাটেও হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরেছে টাইগাররা। আমরা আমাদের দ্বারা হয় নাই, আসলে আমরা যে খারাপ খেলছি বা ইয়ে হয়েছে আমাদের দ্বারা হয় নাই, এইটাই, এর থেকে বেশি কিছু না। আমরা উইকেটের দিক দিয়ে একটু পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের উইকেট আর ওইখানে উইকেট টোটালি একটা ডিফারেন্ট। পেস বান্ধব উইকেট ছিল, তারপরে চেষ্টা করছি স্পিনাররা, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লকডাউনের কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে যাচ্ছি। এত চেষ্টা করতেছি, টিকিট তো পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ট্রাকেও ফিরছেন অনেকে। কাল থেকে বন্ধ গণপরিবহন। বাঁচতে হলে মানতে হবে নির্দেশনা, সংসদে প্রধানমন্ত্রী। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত 7,000-এর বেশি, 53 জনের মৃত্যু। পর্যাপ্ত মজুদ নেই টিকার দ্বিতীয় ডোজের, আনার চেষ্টা চলছে জানালো IEDCR। আর প্রশ্ন করবেন না ভাই, আনলিমিটেড সময় হাতে নাই, এখন দোয়া করবো, সকলে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা। সাংবাদিকদের প্রশ্ন এড়াতে তড়ি ঘড়ি করে দোয়া ধরলেন হেফাজত নেতারা। বললেন মামুনুলের রিসোর্ট কাণ্ড তার ব্যক্তিগত বিষয়।